নির্বাচন সামনে রেখে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় বিএনপির। শেখ হাসিনার অধীনে হলেও প্রভাব বিস্তারের সুযোগ নেই, দাবি আওয়ামী লীগের। যমুনা নদীর পানি কমায় বগুড়া ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, শরীয়তপুরের নিম্নাঞ্চল এখনো তলিয়ে। বঙ্গোপসাগরের নিম্নচাপে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। খুলনায় এক যুবকের 2 চোখ উপড়ে ফেলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে জখম সে, দাবি পুলিশের। এবং সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু, শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি ফয়সাল মোর্শেদ। জাতীয় সংসদ নির্বাচনের এখনো 1.5 বছর বাকি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ও ইসির ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে এখনই উত্তপ্ত রাজনীতির মাঠ। আওয়ামী লীগ আগাম নির্বাচনের চেষ্টা করছিল দাবি করে বিএনপি বলছে জনপ্রিয়তা নেই বুঝতে পেরেই তারা পিছু হটেছে, যা ফাঁস হওয়া গোয়েন্দা তথ্যে প্রমাণ হয়েছে বলেও দাবি বিএনপির। বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ বলছে নির্দিষ্ট সময়ে বর্তমান সরকারের অধীনেই হবে নির্বাচন। মাহমুদ রাকিবের রিপোর্ট। গভীরভাবে উপলব্ধি করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো প্রায় 1.5 বছর বাকি থাকলেও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে দেশের প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বিশেষ করে বিভিন্ন সভা সমাবেশে আগামী নির্বাচনে দলের পক্ষে ভোট চাইছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা মন্তব্য করছেন আওয়ামী লীগ নেতারা। নৌকা মার্কা জনগণের মার্কা। এমন পরিস্থিতি আগাম নির্বাচনের বার্তা দিচ্ছে কিনা জানতে চাইলে বিএনপি বলছে আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়েও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে পিছিয়ে এসেছে সরকারি দল। এমপি পন্থী, এমপি বিপক্ষে এ ধরনের বিভাজনের অভাব নাই আওয়ামী লীগের। বর্তমান সংসদ সদস্যদের অনেকেই আনপপুলার হয়ে গেছে, এটা কিন্তু আওয়ামী লীগও বলছে। গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস হয়ে গেছে, পত্রপত্রিকায় দিয়ে দিয়েছে। এই সবগুলোর পরে আমার মনে হয় যে এখন আর সরকার নির্ধারিত সময়ের আগে আর নির্বাচন করছে বলে আমাদের মনে হচ্ছে না। একটা সময় আমাদের মনে হচ্ছিল। যদিও গোয়েন্দা তথ্যের বিষয়টি বিএনপির মন গড়া বলে দাবি আওয়ামী লীগের। ওদের নিজের তৈরি করা গোয়েন্দা তথ্য কিনা আমি জানি না। গোয়েন্দা তথ্য একমাত্র জানতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এটা তো ওরা কিভাবে জানলো বা ওরা কিভাবে তৈরি করলো এটা আমি জানি না। রোড ম্যাপ তো ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তারা নির্বাচন পরিচালনা করবে, তাদের রোড ম্যাপ অনুযায়ী তো নির্বাচন যত সময় হবে। নির্বাচন যখনই হোক তা দলীয় সরকারের অধীনে হলে সদিচ্ছা থাকলেও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মনে করে বিএনপি। তবে আওয়ামী লীগের দাবি ইচ্ছা করলেও সরকারের প্রভাব বিস্তার করার সুযোগ থাকবে না। এছাড়া নির্বাচনের আগে জোট সম্প্রসারণেরও ইঙ্গিত দিলেন 2 দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যে মহাজোট থেকে কিন্তু অনেকে বেরিয়ে গেছে। আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথাবার্তা বলছি। নির্বাচনের সময়ের যে সহায়ক সরকার যারা এই রূপরেখার পক্ষে থাকবেন, হতে পারে যে তাদের সঙ্গে নিয়ে একটা আন্দোলনের জোট হতে পারে। আন্দোলনের জোটটাই নির্বাচনের জোট। নির্বাচনকালীন সময়ের অবস্থার উপরে নির্ভর করছে যে জোটটা আমরা সম্প্রসারণ করবো কিনা। যদিও অনেকেই এই জোটে আসতে যাচ্ছে, কয়েকটি দল আবেদনও করেছে। সাম্প্রতিক রাজনীতি যারা বিশ্বাস করে, যারা পরীক্ষিত, তাদেরকে আমরা এই জোটে অন্তর্ভুক্ত করব। নির্বাচন কমিশন যত ইচ্ছা করুক, যদি নির্বাচনকালীন সরকার দলীয় সরকার হয় তাহলে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সংবিধান অনুযায়ী আমাদের সরকার যেটা থাকবে নির্বাচনকালীন সময়, এটা ছোট্ট সরকার, ক্যাবিনেট থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং তার কাজের রুটিন ওয়ার্কগুলি করা। সেখানে তো প্রভাব বিস্তার করার কোনো প্রশ্নই ওঠে না। সাংবিধানিক ভাবেই তো নির্বাচন কমিশন ক্ষমতাবান থাকবে তখন। এই যে সংজ্ঞা প্রকাশ করে বিএনপি, এটা তো অহেতুক করে তারা। আগামী জাতীয় নির্বাচন কবে হবে, কি পদ্ধতিতে হবে, কিংবা কার অধীনে হবে, এসব নিয়ে প্রধান 2টি রাজনৈতিক দলের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতিতে অস্বাভাবিক কিছু নয়। তবে সংশ্লিষ্টরা বলছেন শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব মতবিভেদ দূর হয়ে 1991 সালের মতো একটি নিশ্চয়ই সমাধানের পথ বের হবে, যেখানে চূড়ান্ত জয় হবে গণতান্ত্রিক রাজনীতিরই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো দলকে সরকারে বসানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসমর্থন না থাকায় ইসিকে বিতর্কিত করতেই বিএনপি অর্বাচীনের মতো কথা বলছে। দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগ এদেশের জনগণের সমর্থন নিয়ে
ক্ষমতায় যেতে চায়। ইলেকশন কমিশনের কোনো দলকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা নেই। কাজেই বিএনপির এই অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। এদিকে নির্বাচনকালীন কোন ধরনের সরকার থাকবে এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক করা এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা বিএনপির ভ্রান্ত রাজনীতি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসক চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। সংবিধানে খুব পরিষ্কারভাবে উল্লেখ আছে, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সকল নির্বাচনের করার অধিকার হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই যে কোন সরকার ওই সময় থাকবে কি থাকবে না, এইটা নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্থাৎ নির্বাচন কমিশনকে এইসব বিষয় নিয়ে বিতর্ক করার বা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা বিএনপির এটা ভ্রান্ত রাজনীতির ছাড়া আর কিছুই নয়। এদিকে আওয়ামী লীগ সরকার আরেকটি সাজানো নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। কিন্তু আমরা নই, বিএনপি নয়, সকল রাজনৈতিক দলগুলো, জাতীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের মানুষেরা আজকে এই কথা খুব জোরে শুনেই বলছেন। পত্র পত্রিকা খুললেও দেখবেন তারা বলছেন যে নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। এই সরকার আওয়ামী লীগ তারা ভালো কথা শুনে না, কারণ তাদের ক্ষমতায় টিকে থাকতে হবে। জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই জোর করেই ক্ষমতায় টিকে থাকতে হবে। সেই জন্য আরেকটি সাজানো নির্বাচনের পায়তারা তারা করছে। সিইসিকে আওয়ামী লীগের আজ্ঞাবহ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। দুপুরে কুমিল্লা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় চিকুনগুনিয়া নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সমালোচনা করেন রিজভী। তফসিল ঘোষণার আগে আমাদের কিছু করার নেই, এটা সরকারের ব্যাপার। তাহলে আপনি 5 বছরের জন্য নির্বাচন কমিশনার হয়েছেন কেন? আপনি 3 মাসের জন্যই হতেন, তফসিল ঘোষণার দিন থেকেই হতেন। এতেই তো বোঝা যাচ্ছে আপনি দেশের প্রধান নির্বাচন কমিশনার নন, আপনি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার। একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে আপনার অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। মশা মারার জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকা লোপাট হয়ে যায়, কিন্তু ঢাকার সিটি কর্পোরেশনগুলো কোনো কাজই করে না। বাংলার সময়ে আরো থাকছে, গাজীপুরে একটি হত্যা মামলায় 5 আসামির মৃত্যুদণ্ডাদেশ, পলাতক 3। কুষ্টিয়ায় 3 হত্যাকাণ্ডে একজনের ফাঁসির আদেশ। এবার বন্যা পরিস্থিতির খবর। গতকাল সারাদিন সুরমা, কুশিয়ারায় পানি কয়েক সেন্টিমিটার কমলেও অপরিবর্তিত রয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। পানিবন্দী রয়েছে মাঠ, ঘাট, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও বসতভিটা। এতে বানভাসীরা মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে রয়েছে ত্রাণ নিয়ে নানান অভিযোগ। 30 কেজি ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও বিতরণ করা হচ্ছে 25 কেজি করে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মির্জাপুর, মানিকপুর ও ইনাতালিপুর গ্রাম। বন্যার পানিতে ভেসে আছে বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়। পানি ঢুকে পড়ায় 1 মাসের বেশি সময় ধরে বন্ধ গ্রামের স্কুল, মাদ্রাসা ও মসজিদ। পানিতে ভেসে রয়েছে টিউবওয়েল। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। 3টা গ্রামে আমরা খুব কষ্টে বসবাস করলাম। পানির রোয়ার অসুবিধা খুব, গরম পানি আসলে ঘর থেকে নামছে। আমরা পানির কারণে স্কুল যাইতে পারি না, রাস্তাঘাট ডুবে গেছে। ছোটখাটো যত খাল বিল নদী নালা আছে সেগুলাকে খনন করা হলে আগাম বন্যার হাত থেকে এই অঞ্চলের মানুষ বেঁচে যাবে। পানিতে ভেসে গেছে বিস্তীর্ণ জনপদের ফসল, ক্ষতিগ্রস্ত শতভাগ মানুষই, কিন্তু ত্রাণ পায়নি সবাই। বিপন্ন মানুষগুলোর অভিযোগ,
দলীয় পরিচয় দেখে দেয়া হচ্ছে সরকারি ত্রাণ। অনেকের অভিযোগ নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক কেজি কম চাল বিতরণ করা হচ্ছে। আমার জিজ্ঞাসা করছে না, অথচ আমার এক টাকার কিচ্ছু আমি পাইছি না। যারা মনে করো প্রবাসী গ্রুপ আছে এরা আমরা সাহায্য করে তার থেকে পাই, আর সরকারের থেকে আমরা কোনো কিছু পাই নাই। মেম্বার চেয়ারম্যানদের দাবি, বস্তায় চাল কম থাকায় মাথাপিছু কমিয়ে ত্রাণ বিতরণ করছেন তারা। বস্তাতে 2 কেজি 3 কেজি 5 কেজি কম থাকার কারণে আমরা তো এই হারে পুরা 30 কেজি সবাইকে দিতে পারতেছি না। আমরা সার্বক্ষণিক লক্ষ্য রাখতেছি এবং আমরা এখানে বন্যা দুর্গত সেল হিসাবে আমরা কয়েকজন মেম্বারকে নিয়ে একটা কমিটি করেছি সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার জন্য, যাতে মানুষের সমস্যা অসুবিধা হয় না। চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের প্রায় 6 লাখ মানুষ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বগুড়া ও সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শরীয়তপুরের নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পুষ্টিকর খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েছে শিশুরা। জ্বর ও চর্মসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে তারা। বিশুদ্ধ খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের চরম সংকট দেখা দিয়েছে। সরকারি ও বেসরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বন্যার্তরা। পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, বাচ্চা ছেলে পড়াশোনা করবে দেওয়া হচ্ছে, সিলের ব্যবস্থা হচ্ছে না। নদীর দ্বারা ঠাই ভাবে বাধ্য নদী আটকান, এটা করছে না। এটা হলো মনে করেন আমাদের সবার কাছে মনে করেন আবেদন। আমরা বাড়ি ঘর নাই কে বাদে বাদে আমরা উঠে আসি, নদীর কামটা করে দেখ, বাড়ি ঘর করে দেখ। সিরাজগঞ্জ পয়েন্টেও কমেছে যমুনা নদীর পানি। বর্তমানে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 5টি উপজেলার কয়েক লক্ষ মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের উপর। বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 373 মেট্রিক টন চাল, 9 লাখ টাকা ও 4000 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। কৃষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, এছাড়া সামনে যে আশঙ্কা রয়েছে সেভাবে প্ল্যান নিচ্ছি। বিশেষ করে ফসলের বীজতলা তৈরি এবং বীজ সংগ্রহের কাজ আমরা গুরুত্ব আরোপ করছি। আশা করছি আমরা এই দুর্যোগ সকল সম্মিলিত চেষ্টা আমরা মোকাবেলা করতে পারব। এছাড়া শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে আছে। এতে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের 11টি ইউনিয়নের 30,000 মানুষ পানিবন্দী আছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় বন্ধ আছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে লাইটারের জাহাজে পণ্য খালাস কার্যক্রম। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি বুধবার সকালে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করায় এটি স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। সে সাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর এখন উত্তাল। সে সাথে রয়েছে ঝোড়ো হাওয়া। আর এর ফলে চট্টগ্রাম বন্দর, মংলা সমুদ্র বন্দর, কক্সবাজার এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আগামী 2-1 দিন এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যারা মাছ ধরার নৌকা বা জেলেরা আছে তারা উপকূলের কাছাকাছি থেকে অবস্থান করে পরবর্তী অবস্থা দেখে তারা যেতে পারবে। গত মঙ্গলবার গভীর বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি সৃষ্টি হয়। আর এর ফলে সাগর উত্তাল থাকায় সমুদ্রগামী সকল মাছ ধরা নৌকা এবং ট্রলারকে কুলে ফিরে আসতে হয়েছে। নদীতে জাল হালাইতে পারি না, তাই আমরা আইসা করছি। বেশি গরম মানে না, লাড়ালে বোট চালান না, এই অতিরিক্ত বাতাস। মাছ গুড়া নাই, জানলে দিনে ভাতে হয়নি কষ্ট হয়। এই দুঃখের মধ্যে আমরা আসি যে আলাদা। সাগরের অবস্থা আছে বেশি খারাপ, ঝড় তুফান, এরপরে আপনার এই দমা বেশি, আমরা গাঙ্গো যাইতে পারি না। একই সাথে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে যেসব স্পিড বোট চলাচল করে তাও বন্ধ রাখা হয়েছে। সাগরের উত্তালে এখন স্পিড গুলো বন্ধ রাখছি। মহাসঙ্গরে স্পিড সাগরের স্পিড এখন বন্ধ রাখছি আমরা। জাহাজে যাওয়ার মতো পরিস্থিতি নাই, ওই জন্য আমাদের বোট আপাতত স্টপ রাখছি। এখন যাওয়া কোনো প্রকার সম্ভব না, এখন সাগর খুব একটা রাফ। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 47টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
যে কারণে শত শত লাইটারের জাহাজকে চট্টগ্রামের 15 নম্বর এবং নেপাল এলাকায় অবস্থান করতে হয়েছে। পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল রয়েছে। খারাপ আবহাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। এদিকে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে 8 জেলেকে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ফলে কক্সবাজার সমুদ্র সৈকতকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত যে বৃষ্টিপাত কক্সবাজারে হচ্ছে তা অব্যাহত থাকবে। এদিকে সবচেয়ে বড় বিপদে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। হোটেলে কক্ষে অবসর সময় কাটাচ্ছেন। আর যারা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে পানিতে নামতে চাচ্ছেন তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। লাইফগার্ড কর্মীরা বলছেন, সাগর উত্তাল থাকার কারণে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না। ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই জন্য বেড়ানোটাতে ব্যাঘাত ঘটছে। সমুদ্রে নামা যাচ্ছে না, 3 থেকে 4 নম্বর বিপদ সংকেত নাকি চলছে। সাগর উত্তাল, এই জন্য আমরা কোনো পর্যটককে কক্সবাজার সাগরে নামতে দিতেছি না এবং যদি যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় ওইভাবে সতর্ক অবস্থায় আমরা আছি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণীর পয়েন্টের অদূরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটছে, যেখানে 8 জন জেলে থাকলেও তাদেরকে কক্সবাজারের লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন এলাকা কুয়াকাটা সহ সব বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো আলিপুর মহিপুরের নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। একই অবস্থা উপকূলীয় জেলা বাগেরহাটেও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতরাত থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় স্থবিরতা এসেছে জনজীবনে। ধর্ষণ মামলার এক আসামির পরিবর্তে আরেকজনের কারাভোগের মতো জালিয়াতির ঘটনা এবার ফাঁস হলো আদালতের কাছে। মূল আসামি জামিন নিতে গেলে ধরা পড়ে এই ঘটনা, আর তাতেই হতবাক দেশের উচ্চ আদালত। এই ঘটনায় জালিয়াত আরিফের বিরুদ্ধে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিদেশে অবস্থানরত ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আইনালের পরিবর্তে টাকার লোভে কারাভোগ করেন একই গ্রামের আরিফ খান। 2004 সালে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় আসামি আইনাল হকের। ধর্ষণের পরপরই দেশ ছাড়ে সে। আইনালকে বাঁচাতে আসামির পরিবার দ্বারস্থ হন একই গ্রামের আরিফ খানের কাছে। লোভ দেখান বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর। প্রলোভনে পড়ে রাজি হন আরিফ। নিজেকে আইনাল দাবি করে ধর্ষণের দায় মাথায় নিয়ে কারাগারে যান তিনি। 1 বছর কারাভোগ করে উচ্চ আদালতে জামিন জালিয়াতির মাধ্যমে লাপাত্তা হয় আরিফ। এরই মধ্যে মূল আসামি আইনাল দেশে ফিরে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠান আদালত। এবার তিনিও জামিন চাইতে আসেন উচ্চ আদালতে। তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। নড়েচড়ে বসে উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, জালিয়াতির এই ঘটনা কল্পকাহিনীকেও হার মানিয়েছে। আইনালের মামলা শুনানিতে আসে, সাংঘিকভাবে এই মামলাগুলো সামনে চলে আসে। তখন আদালত কনফিউজড এবং আসল আইনালকে আইডেন্টিফাই করার জন্য জেলখানা থেকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। প্রক্সি দেওয়ার জন্য এইভাবে আদালতে হাজির হওয়া মারাত্মক অপরাধ এবং তাকে কোনো এই আরিফকে পুলিশে অ্যারেস্ট করে নাই, সে ভলান্টারিলি সারেন্ডার করছে প্রলোভনে পড়ে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মানিকগঞ্জ পুলিশ সুপার। শর্ত সাপেক্ষে ওকে বুঝিয়ে এটা রাজি করেছিল। তো পরবর্তীতে যে একজন মারা যাওয়ার পরে আসলে বিপত্তিটি হয়। আরিফের বিরুদ্ধে যে মামলা রুজু হবে সেই মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বুধবার আরিফের বিরুদ্ধে জালিয়াতির মামলা করতে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় শাহ জামাল নামে এক যুবকের 2 চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, সে ছিনতাইকারী চক্রের সদস্য এবং উত্তেজিত জনতা তার চোখ উপড়ে ফেলেছে। ছিনতাইয়ের ঘটনায় সুমা আক্তার নামে এক নারী শাহ জামালকে আসামি করে খালিশপুর থানায় একটি মামলা করেন।
বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। স্বজনরা জানায় ৪-৫ দিন আগে স্ত্রীকে নেওয়ার জন্য খুলনার খালিশপুরের গোয়ালখালী রেলবস্তি এলাকায় শ্বশুর বাড়িতে আসেন পিরোজপুরের কাউখালীর শাহজামাল। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হলে ছিনতাইয়ের অভিযোগে তাকে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। স্ত্রী রাহেলা বেগমের অভিযোগ, রাতে স্বামীকে খালিশপুর থানায় স্বাভাবিক অবস্থায় দেখলেও বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার দু চোখ উপড়ানো অবস্থায় পান তারা। আমি যখন থানায় দেখছি ও ভালো ছিল, ওর কোনো ক্ষয়ক্ষতি ছিল না। আমি ওই তারকার বিচার চাই, কেন এই করছে, ওর যদি অন্যায় করে ওর আইন শাস্তি দেবে, সে তারকা কেন এই করবে? বউ গেছে বা টাকা দেবা 20,000 দেখা করতে দেবে না, দেখছে বউ টাকা দেওয়ার পরও বউ রাত 1টা পর্যন্ত ওই জায়গায় হেল্প কি আপনার স্বামী তো অসুস্থ, ট্রিটমেন্টে নিয়ে যাই, এই নিয়ে আবার আনার কথা কইয়া পুলিশ জানায় শাহজামাল পেশায় একজন ছিনতাইকারী। নগরীর গোয়ালখালী বাস স্ট্যান্ড মোড় এলাকায় সুমা আক্তার নামে এক তরুণীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইকালে তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। জনগণ কর্তৃক গৃহীত হয়ে মারাত্মকভাবে গুরুতর জখম অবস্থায় আমরা এখানে পাই। আমরা পেয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার চেষ্টা করে পরবর্তী 250 বেডে ভর্তি করি। শাহজামালের বিরুদ্ধে পিরোজপুর, ডুমুরিয়া ও খুলনা থানায় 7টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, হয়রানি বন্ধে নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে 57 ধারাকে নতুন রূপে রাখা হবে। তারেক রহমানের ব্যাপারে আমরা ইন্টারপোলের কাছে জানিয়েছি, সে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং এখন ফেরারি। তো তাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে আইনি প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবং আমি মনে করি যে সেই আইনি প্রক্রিয়া চলবে। এই 57 ধারার এখন যে রূপে আছে, এই 57 ধারা এই রূপে থাকবে না। নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা যেটা সুনিশ্চিত করব যে 57 ধারায় যেন কেউই, বাংলাদেশের কোন নাগরিকই যেন হয়রানি না হন। চট্টগ্রামে গুলিতে একজন নিহত হয়েছেন। র্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য। তারা জানায়, গতরাতে নগরীর টাইগার পাসের পোলো গ্রাউন্ড এলাকায় জলদস্যু বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে, এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কালাম। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। নিহত কালাম ফেনী সোনাগাজীর জলদস্যু বাহিনীর প্রধান এবং তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। স্বাস্থ্য বিভাগের ঘোষণার পর সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় শুরু হলো টিকা প্রদান কার্যক্রম। প্রথম দিনে শিশুদের পাশাপাশি বয়স্ক নারীদেরও হামসহ বিভিন্ন রোগের টিকা দেয়া হয়। দীর্ঘদিন পর হলেও দুর্গম এলাকায় এই কার্যক্রমে খুশি স্থানীয় বাসিন্দারা। অবশ্য জেলার সিভিল সার্জন জানিয়েছেন, এখন থেকে এই দুর্গম এলাকায় টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2 সপ্তাহে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় 9 শিশুর মৃত্যু, পাশাপাশি হাসপাতালে ভর্তি হয় 83 জন। এ নিয়ে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে মাঠে কাজ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের রক্ত পরীক্ষার পর তাতে হামের জীবাণু পাওয়ার কথা জানায় রোগ গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা পাড়ার 65টি ঘরের টিকাদান উপযোগী শিশু, অপুষ্টিকর শিশুর তালিকা তৈরি করে উপজেলা স্বাস্থ্য কর্মীরা। বুধবার সকাল থেকে জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে তাদের সবাইকে হামসহ বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয়। টিকা কার্যক্রম থেকে বাদ পড়েনি স্থানীয় বয়স্ক নারীরাও। 1 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে তাদের বিষয়ে ওদেরকে আমরা আলাদা করে রেখেছি, তাদের বিষয়ে তারা সিদ্ধান্ত দেবে এবং এদের পুষ্টি অবস্থাটা আমাদের দেখে নিতে বলছে। শিশু বিশেষজ্ঞের মতামত নিয়ে পুষ্টি অবস্থা খারাপ থাকলে আমরা করে দিতে বলছে। শিশুকে জীবনের প্রথম টিকা দেয়ায় খুশি মায়েরা। একই সাথে দীর্ঘদিন স্বাস্থ্য সেবা বঞ্চিত থাকায় ক্ষোভ ছিল অনেকের মুখে। বাচ্চাদের টিকা দেখছে যে অনেক ভালো লাগছে, আগে তো এই পদ্ধতি ছিল না। এখন টিকা কেন্দ্র হয়েছে, যখন আমাদের সুযোগ সুবিধা হয়ে গেছে না, আমাদের খুব মনে বই থেকে বই কম গেছে। আগে আমাদের এখানে ছিল, তারপরে এখান থেকে আগের টিকা দিত 5-6 মাস আগে দিয়ে ওই মন্তাজ কেরানির বাড়ির বিধি নিয়েছি। আমরা তো দূরের পর, রাস্তা খারাপ, ওইখানে তো যাইতে পারে নাই। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বাসিন্দাদের মাঝে 30,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 10,000 ওর স্যালাইন সরবরাহ করা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম।
বাংলার সময়ে আরো থাকছে উদ্বোধনে 9 মাসে মংলা ঘুষিয়াখালী চ্যানেলে নাব্য সংকট, খনন না করলে আবারও বন্ধ হয়ে যাবার আশঙ্কা। পহেলা আগস্ট থেকে বেনাপোল বন্দর সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে সচিবালয় অন্যান্য স্থল বন্দরে আরও বেশি আমদানি রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এ কথা জানান তিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি 7 দিন 24 ঘন্টা এখানে ব্যাংক এবং কাস্টমস অফিস এগুলো খোলা থাকবে। 24 ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী 1 আগস্ট থেকে আমরা আশা করি যে এটা আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করতে পারবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি যে তিনি যেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। চট্টগ্রাম বন্দরের বাস্তবতা হলো যে আসলে একটা দুর্ঘটনা, একটা জাহাজের দুর্ঘটনা আমাদের 2টা গেন্টি ক্রেন অচল হয়ে গেছে। এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা ইতিমধ্যে 3টি রাবার গেন্টি ক্রেন আমরা অলরেডি এসে গেছে আমাদের। আনুষ্ঠানিক উদ্বোধনের 9 মাসের মধ্যেই মংলা ঘুষিয়াখালী চ্যানেলে আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। জোয়ারের সময় ছাড়া এই চ্যানেল দিয়ে সর্বোচ্চ গভীরতার পণ্যবাহী নৌযান চলাচল করতে পারছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, চ্যানেলের 2 দিক দিয়ে প্রচুর পলি প্রবাহিত হয়। সংযোগ খাল ও শাখা নদী খনন না করলে জোয়ারে আসা পলি দ্বারা আবারও বন্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক এই নৌ চ্যানেল। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভারতগামী পণ্যবাহী সব বড় কার্গো জাহাজ এবং মংলা সমুদ্র বন্দর ও খুলনার সঙ্গে দেশের অন্যান্য জেলার নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম মংলা ঘুষিয়াখালী নৌ চ্যানেল। মংলা বন্দরের সঙ্গে সারা দেশের দূরত্ব কমানোর জন্য 1974 সালে প্রায় 6.5 কিলোমিটার কৃত্রিম নৌপথ খনন করে প্রায় 31 কিলোমিটার দীর্ঘ মংলা ঘুষিয়াখালী নৌপথটি চালু করা হয়। পলি পড়ার কারণে 2010 সালের পর এই চ্যানেলটি বন্ধ হয়ে যায়। 2014 সাল থেকে 2 বছর ধরে 240 কোটি টাকা ব্যয়ে পলি অপসারণ করা হয়। প্রায় 9 মাস আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এই চ্যানেল দিয়ে 15 ফুট গভীরতার নৌযান চলাচল করলেও বর্তমানে জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে নৌযানগুলোকে। এলাকাবাসীর দাবি, দাউদখালী নদী খনন না করা এবং 83টি শাখা খাল পুরোপুরি উন্মুক্ত না হওয়ার কারণে খনন কাজে খুব বেশি সুফল মিলছে না। যতগুলো বাঁধ অপসারণ কথা ছিল সেগুলো কিন্তু এখনো অপসারণ করা হয়নি। ঘোষখালী চ্যানেলের আর কি মূল শাখা নদী আছে এই বড়, তাই এটা এখনো কোনো কাটা হয়নি। এখানে একটা মনিটরিং এর ব্যাপার আছে, যেখানে সবসময় একটা তদারকি থাকতে হবে। এখানে সেই জিনিসটার খুব একটা অভাব আছে। বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মংলা ঘুষিয়াখালী চ্যানেলে পলির হার বেশি হওয়ায় ড্রেজিং করে এসব পলি অপসারণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। কন্টিনিউ ড্রেজিং প্রসেস চলতেছে। আমাদের যেটা প্রবলেমটা আমরা ফেস করতেছি যে আমাদের মাটি ফেলানোর জন্য নদীর দুই পাশে পর্যাপ্ত জায়গা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে হলে খনন কাজ অব্যাহত রাখতে হবে। এটাকে 24 ঘন্টা চালু রাখতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সরকার কিন্তু যে কাজটা এখানে করেছে যদি প্রপারলি মনিটর করতো তাহলে দেখা যাচ্ছে কিন্তু এখানে আমরা একটা রেজাল্ট পেতাম। শেখ মুজিবুর রহমান কিভাবে মধুমতি হয়ে খুলনায় আসতেন, এই রুটটা যদি ফলো করা হয় 10 ভাগ আমাদের বছরে খরচ করতে হবে, তাতে বড় জোর 1000 কোটি টাকা খরচ হবে। 2016 সালের 27 অক্টোবর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর মংলা ঘুষিয়াখালী চ্যানেল দিয়ে মাঝারি ও বড় গভীরতার 58,844টি নৌযান চলাচল করেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ডিসেম্বরের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। ডিসেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত বিভিন্ন সমাপনী পরীক্ষাগুলো থাকে, এই জন্যই ডিসেম্বরের শেষার্ধে এই নির্বাচন করার জন্য সর্বসম্মতের সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছে। ন্যূনতম 45 দিন আগে তফসিলটি ঘোষণা হবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ডিভিএম পরীক্ষামূলকভাবে ইউজ করা যায় কিনা এই বিষয়ে আমরা কাজ করব। চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ হত্যার ঘটনায় গ্রেফতার সহপাঠী নিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ এই নির্দেশ দেন। গ্রেফতার নিরাজও ভারতীয় নাগরিক। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে নিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড পেতে আগামীকাল আদালতে আবেদন করার কথা জানিয়েছে পুলিশ সূত্র।
গত শুক্রবার নগরীর আকবর শাহ থানাধীন একটি বাসা থেকে ইউএসটিসির শিক্ষার্থী ভারতীয় নাগরিক আতিফ শেখের লাশ উদ্ধার করা হয়। এ সময় আত্মহত্যার চেষ্টাকারী অপর শিক্ষার্থী উইনসন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল 8 জনকে আসামি করে একটি মামলা করেন নিহত আতিফের বাবা। আজ দুপুরে অপর ভারতীয় নাগরিক গাংমাল নিরাজকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুরে মহিউদ্দিন হত্যা মামলায় 5 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফজলে এলাহি ভূঁইয়া এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 3 জন পলাতক রয়েছে। মামলার বিবরণীতে জানা যায় 2008 সালের 17 অক্টোবর কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার একটি বিল থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় স্থানীয় শামীম, নুরুল ইসলাম ও বাবুসহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায় প্রত্যেককে মৃত্যুদণ্ডাদেশ ও 10,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে অপর একটি ধারায় 5 জনকে 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। এদিকে কুষ্টিয়ার শিশু ঈশিতা হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 5 ডিসেম্বর কুমারখালীর উত্তর যদুবয়রা মাঠে খেলছিল 8 বছরের শিশু ঈশিতা। বাড়ি ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় স্থানীয় মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে প্রতিবেশী জাহিদ মণ্ডলকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার একমাত্র আসামি জাহিদ মণ্ডলকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক। চট্টগ্রামে সরকারি গুদামে চাল পাচারের ঘটনায় গ্রেফতার 5 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের আদালতে তোলার পর নির্দেশ দেন তিনি। এর আগে দুপুরে হালিশহর থানায় একটি মামলা করে র‍্যাব 7। এতে হালিশহর সিএসডি গোডাউনের ম্যানেজার প্রণয় চাকমাকে প্রধান আসামির পাশাপাশি ট্রাকের 4 চালকের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া জব্দ করা 155 মেট্রিক টন চাল চট্টগ্রাম খাদ্য গুদামের পরিচালকের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন আদালত। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে সরকারি গুদাম থেকে পাচারের সময় 155 মেট্রিক টন চাল সহ 7টি ট্রাক জব্দ করে র‍্যাব। স্বাধীনতা দিবস উদযাপনের নিমন্ত্রণ পত্রে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে মুদ্রণের মামলায় বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে জেলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, চলতি বছর আগৈলঝাড়া প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের নিমন্ত্রণ পত্রে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপানো হয়। এ ঘটনায় গত 7 জুলাই তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী সালমানকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু। এরপর সমন জারি করে আজ মামলার আদেশের দিন ধার্য করেন আদালত। গাজী তারিক সালমান বর্তমানে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। বঙ্গবন্ধু বিকৃত করায় আমরা তার বিরুদ্ধে একটা মামলা করি। বিজ্ঞ আদালত তাকে সমন দেন পর বিজ্ঞ আদালতে আজকে উনি উপস্থিত হইয়া ওনার কাছে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছে যে ছবিটা আপনি একজন দায়িত্ব কর্মচারী পিছিয়ে দিয়েছিলেন কিভাবে, উনি কোনো সউত্তর দিতে পারেন নাই। আর তারপর বিজ্ঞ আদালত করিয়া ওনাকে হাজত প্রেরণ করেন। পদ্মা নদীতে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ির শিমুলিয়া রুটে নৌযান চলাচল। ঘাট এলাকার দুপাশেই পারাপারের অপেক্ষায় আছে ছোট বড় 5 শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী 21 জেলা যাত্রী। বিআরডব্লিউটিসি জানায়, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। পারাপারের সময় লাগছে দ্বিগুণের চেয়েও বেশি। এছাড়া চলাচল করতে গিয়ে প্রায়ই বিকল হয়ে যাচ্ছে ফেরিগুলো। এই অবস্থায় 17টি ফেরির মধ্যে 9টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাম ফেরিগুলোকে নোঙর করে রাখা হয়েছে ঘাট এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ময়মনসিংহ শহরের বেশিরভাগ রাস্তাঘাট। বাসাবাড়ি, দোকানে পানি ঢুকে নষ্ট হয় মালামাল। এতে দুর্ভোগে পড়েন শহরবাসী। জেলা নাগরিক সংগঠনের নেতারা বলছেন, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কমছে না জলাবদ্ধতা। তবে মেয়রের দাবি, পৌর এলাকার বাইরের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সায়েম আকুন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট।
পানি নিষ্কাশনের খাল ড্রেন নিয়মিত খনন না হওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে কমছে না ময়মনসিংহ শহরের জলাবদ্ধতা। দিনে দিনে ময়লা আবর্জনা আর পলি জমে খালগুলো প্রায় ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের রাস্তাঘাট। বাসাবাড়ি দোকানপাটে পানি ঢুকে নষ্ট হয় মালামাল। শহরবাসীর অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে ড্রেন নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না। এটা বৃষ্টি হলে আপনি মনে করেন রাস্তাঘাট ডুবে যায়, বাসাবাড়ি তো মানে উঠে পড়ে। অব্যবস্থাপনার কারণে অল্প একটু বৃষ্টিতেই এই রাস্তাটা, যে রাস্তাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানটায় কোমর পর্যন্ত পানি হয়ে যায়। ড্রেনের ভরাট হইতে হইতে একটু হালকা বৃষ্টি হইলেই 5-7 ফুট পর্যন্ত পানি হয়। পানি উঠতে বলে সেদিন আর বাসা থেকে বাইতেই পারি না, রান্না বাড়া সবকিছু বাচ্চাদের লইয়া অনেক কষ্টে থাকে। নাগরিক সংগঠনের নেতাদের দাবি, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের কারণে শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পৌরসভার তারা প্রয়োজনে আরো এক্সপার্ট যারা আছে তাদের সহায়তা নিয়ে যাতে এই অঞ্চলের পানিগুলো ব্রহ্মপুত্র নদীর দিকে নেমে যায়, এই ব্যবস্থাটা করতে হবে। অবশ্য পৌর মেয়র বলছেন, পৌর এলাকার বাইরের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমাদের ড্রেনেজ মাস্টার প্ল্যান অনুযায়ী যে অসমাপ্ত কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারলে, খালগুলো যদি আমরা আবারও সংস্কার করতে পারি, পুনর্খনন করতে পারি, জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে নিরসন করা সম্ভব। শহরের পয় নিষ্কাশনের জন্য গত 10 বছরে ড্রেন, খাল নির্মাণ ও সংস্কারে প্রায় 30 কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মাছ চাষে গর্ব দেশ, বদলে দেব বাংলাদেশ, এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সকালে রাজশাহীর মিশন রোড এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে লোক প্রশাসন ভবনে গিয়ে শেষ হয়। এর আগে পুলিশ লাইন ঘাটে পদ্মা নদীতে 42 কেজি দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। যশোরে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা স্কুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও মৎস্য খামারি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে জেলা মৎস্য অধিদপ্তর। বক্তারা দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে বেশি করে মাছ চাষ করার আহ্বান জানান। এছাড়া ফেনী, বাগেরহাট, দিনাজপুর ও নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস। গল্পের জাদুকর তিনি। এই গল্প দিয়েই তিনি মানুষের মনকে নানাভাবে আলোড়িত করেছেন। মিসির আলী ও হিমুর লজিক, অ্যান্টি লজিক, মধ্যবিত্তের সুখ দুঃখ, তার গল্প থেকে বাদ পড়েনি মুক্তিযুদ্ধ কিংবা ইতিহাসের বাদশা নামদাররা। আর এতেই তিনি পেয়েছেন জনমানুষের উপচে পড়া ভালোবাসা। তিনি হুমায়ুন আহমেদ। আজ তার ৫ম প্রয়াণ দিবস। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে তাকে স্মরণের এই আয়োজন। কেউ বলে দেয়নি ভালোবাসতে, চাপিয়েও দেয়নি কেউ ভালোবাসার ভার। হুমায়ুন শুধু গল্পের ঝুড়ি খুলে বসেছিলেন। গল্পে গল্পে জীবনের কথা বলেছেন, আনন্দ বিষাদে ভাসিয়েছেন। এতেই তিনি অনিবার্য প্রসঙ্গ হয়ে উঠেছেন বাঙালি পাঠকের কাছে। তিনি বেখেয়ালি আবার দারুণ খেয়ালি বাঙালি মধ্যবিত্তের মুগ্ধতাকে, আনন্দ অশ্রুকে নতুন রূপ দিয়েছেন। অনাবিষ্কৃত বা অকথিত জীবনের সাথে পরিচয় করিয়েছেন। বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, সংলাপ সব মিলিয়ে এ এক অভিনব ধারা, যেন হুমায়ুনীয় শৈলী। এই সম্মোহনী শক্তি নিয়ে হুমায়ুন আলো ফেলেছেন মুক্তিযুদ্ধের নানা ঘটনার উপর। এই আলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠকের কাছে হয়েছে আরো স্পষ্ট। বর্তমান সময়ের জনপ্রিয় দুই লেখক হুমায়ুন আহমেদকে স্মরণ করলেন পরম ভালোবাসায়। বড় শক্তিমত্তা না থাকলে একজন লেখক এত জায়গায় যেখানে হাত দেন সেখানেই শোনা পড়ে, এটা কি করে সম্ভব? হুমায়ুন আহমেদকে নিয়ে কে কি বলেন তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমি হুমায়ুন আহমেদকে একজন কিংবদন্তির বড় লেখক মনে করি। হুমায়ুন আহমেদের বই পড়ে তরুণ তরুণীরা বৃষ্টিকে নতুন করে ভালোবাসতে শিখেছে, জ্যোৎস্নাকে নতুন করে ভালোবাসতে শিখেছে, রবীন্দ্রনাথের গান পছন্দ করেছে। জননন্দিত হুমায়ুন আহমেদ, তিনি বাংলাদেশের প্রকাশনা শিল্পকেও সমৃদ্ধ করেছেন। হুমায়ুন আহমেদের বই আয়নার মতো। মধ্যবিত্ত পাঠক এখানে যেন নিজেকেই দেখতে পান। তাই যখন তিনি মৃত্যুবরণ করলেন, নতুন করে জন্মও নিলেন পাঠকের অন্তরে। এখানে তার মৃত্যু নেই। বৃষ্টিধারা যেমনি ভূমিতলের অন্তরে প্রবেশ করে বহু প্রাণের সঞ্চার করে, হুমায়ুন সাহিত্যও তেমনি পাঠককে সঞ্চারিত করেন অন্য সাহিত্যের দিকেও। যদি
তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনব্যাপী নানা আয়োজনে প্রিয় লেখককে স্মরণ করেছেন পরিবার ও ভক্তরা। সকালে গাজীপুরের নুহাশপল্লীতে বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নুহাশপল্লীতে ভিড় করেন তাঁর ভক্ত, অনুরাগী ও পরিবারের সদস্য সহ নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। 2011 সালে হুমায়ুন আহমেদের অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2012 সালের এ দিনে না ফেরা দেশে পাড়ি জমান গুণী এই লেখক। হুমায়ুন আহমেদ নাই সেটাই মনে পড়ে সবসময়। তার যে এত জনপ্রিয়তা এখনো বইমেলায় সর্বাধিক বিক্রি হয় তার বই, কিন্তু তারপরেও তো সে নাই আসলে। ওনার যখন চিকিৎসা চলছিল একদম সেই মুহূর্তেই কিন্তু আসলে ক্যান্সার হসপিটালের কথা উনি বলেছিলেন। এছাড়াও কিন্তু হুমায়ুন আহমেদের অনেকগুলো স্বপ্ন ছিল। যেমন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এই জিনিসটা সবসময় আসলে একটু পিছনেই পড়ে থাকে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের স্কুলটা। তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন তার নিজের গ্রামের বাড়ি কেন্দুয়া, কুতুবপুরে, নেত্রকোনাতে। তিনি যেভাবে রেখে গিয়েছিলেন, আল্লাহর রহমতে তার চাইতেও এখন ভালো অবস্থানে আছে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন সামনে রেখে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় বিএনপির। শেখ হাসিনার অধীনে হলেও প্রভাব বিস্তারের সুযোগ নেই দাবি আওয়ামী লীগের। যমুনা নদীর পানি কমায় বগুড়া ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, শরীয়তপুরের নিম্নাঞ্চল এখনো তলিয়ে। বঙ্গোপসাগরের নিম্নচাপে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। খুলনায় এক যুবকের 2 চোখ উপড়ে ফেলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনিতে জখম সে, দাবি পুলিশের। এবং চট্টগ্রামের ত্রিপুরা পাড়ায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু, শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।